স্বর্ণপুর নামের এক ছোট্ট গ্রামে মহিম নামের এক জমিদার থাকত। তার স্ত্রী ছিল স্বর্ণলতা। স্বর্ণলতা ছিল খুবই বুদ্ধিমতী ও দয়ালু স্বভাবের। তাদের বাড়িতে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। বাড়িতে কাজের জন্য অনেক কাজের লোক থাকতো। বাড়ির বাইরে চাষের জমিতে কাজের জন্য অনেক লোক ছিল। বলতে গেলে মহিমের বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো, একেবারে ভরপুর, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু ভাগ্যের বিষয়, এই রাজপ্রাসাদে কোনো উত্তরাধিকারী ছিল না। লতা, বিয়ে তো এত বছর হয়ে গেল, এখনো আমাদের কোনো সন্তান নেই। ধন সম্পত্তির দিক থেকে ভগবান আমাদের কোনো কমতি রাখেনি, কিন্তু দেখো, যেটা আসল মূল্যবান সম্পদ সেটাই দিতে ভুলে গেছে। এত কিছু থেকেও মনে হয় যেন কিছুই নেই। বিয়ের এত বছর হয়ে গেল, এখনো আমি তোমাকে সন্তানের মুখ দেখাতে পারছি না। অন্যের বাচ্চাকে দেখলে মনে হয় যদি আমারও একটা বাচ্চা থাকতো তাহলে না কত ভালো হতো। আর যদি আমার এত ধন সম্পদ কিছুই না থাকতো, শুধু একটা বাচ্চা থাকতো, তাহলে হয়তো আমি খুব সুখে থাকতাম। গিন্নি, চিন্তা করো না, আমরা কী বা করতে পারি বলো। ভগবান আমাদের যা দিয়েছে তা দিয়ে সুখে থাকার চেষ্টা করি। হয়তো আমরা কোনো খারাপ কাজ করেছি, তারই ফলস্বরূপ আমরা সন্তানহীনতায় ভুগছি। কিন্তু গিন্নি, আমরা হাল ছাড়বো না। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, যদি কোনোদিন ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকায়। দেখতে দেখতে স্বর্ণলতা একদিন সন্তান সম্ভবা হলো। জমিদার বাড়িতে যেন খুশির জোয়ার বয়ে এলো। জমিদার বাড়িতে এক কন্যা সন্তানের জন্ম নিল। সাহেব, সাহেব, গিন্নিমার কন্যা সন্তান হয়েছে। ঈশ্বর আমাদের আশীর্বাদ করলেন কাঞ্চনা। ঈশ্বর আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ দিয়েছে। আজকে আমি খুব খুশি। সেই একই দিনে কুড়ে ঘরে কাঞ্চনার বোন পদ্মারও এক কন্যা সন্তান জন্ম নিয়েছে। তারা অনেক কষ্ট করে দিন কাটাতো। মানুষের বাড়িতে কাজ করে কোনো রকম দিন চলতো তাদের। কাঞ্চনা তাই মনে মনে ভাবে, পদ্মার মেয়ে যদি জমিদার বাড়ির মেয়ে হতো তাহলে কত না ভালো হতো, কত সুখে থাকতো, রাজকন্যার মতো দিন কাটাতো। আমাদের এই কুড়ে ঘরে না আছে ভালো খাবার, না আছে ভালো পোশাক, কত কষ্ট আমাদের। যদি একটা কাজ করি তাহলে কেমন হয়? রাতের অন্ধকারে কাঞ্চনা চুপি চুপি জমিদার বাড়িতে যায়। পদ্মার কন্যাকে জমিদার বাড়িতে রেখে জমিদার ও মহিমের কন্যাকে চুরি করে নিয়ে আসে। আজকের থেকে ভাগ্যের পালা বদল। এমনভাবে কাজ করেছি কেউ জানতেও পারেনি। আজকের থেকে আমার পদ্মার মেয়ে চম্পা রাজরানীর মতো জীবন কাটাবে, পড়াশোনা করবে, ভালো খাবার খাবে, ভালো ভালো পোশাক পরবে, জমিদারের এই বিশাল সম্পত্তির মালিক হবে। জমিদারের মতো আমিও আজ খুব খুশি। আর জমিদার মেয়ে রূপবতী, ও কোন রকম দিন কাটলেই হলো। আমরা তো আর পড়াশোনা করাতে পারবো না, দিন গেলেই হলো। একদিকে জমিদার মহিমের মেয়ে রূপবতী কাঞ্চনার বোন পদ্মার কুড়ে ঘরে অভাব অনটনে দিন কাটাচ্ছে। অন্যদিকে পদ্মার মেয়ে চম্পা জমিদার মহিমের ঘরে রাজকন্যার মতো দিন কাটাচ্ছে। মা রে, এবার ওঠো, পড়াশোনা করতে হবে তো। তাড়াতাড়ি খাওয়া শেষ করে স্কুলে যেতে হবে। না না মা, আমি এখন উঠবো না। আমি আরও ঘুমাতে চাই। আমাকে পড়াশোনা করতে ভালো লাগে না। আমাকে আর পড়াশোনা করার কথা বলবে না তো। আমাকে শুধু সাজতে ভালো লাগে, খাবার খেতে ভালো লাগে, আর ঘুমাতে ভালো লাগে। স্বর্ণলতা তার মেয়ের এমন কথা শুনে মনে মনে ভাবতে থাকে, আসলে কি চম্পা আমার মেয়ে? আমার মেয়ে হলে তো এইরকম গুণ থাকার কথা না। ঘুমাতে ভালোবাসে, সাজতে ভালোবাসে, সারাদিন শুধু খাই খাই করে। সত্যি চম্পা আমার মেয়ে তো? না না, আমি এসব কি ভাবছি? চম্পা তো আমারই মেয়ে। চম্পা আবার অন্য কারো মেয়ে হতে যাবে কেন? চম্পা তো আমারই মেয়ে। ছোট বাচ্চা, তাই এসব করে। বড় হলে সব ঠিক হয়ে যাবে। মা মা, আমি কেন স্কুলে যাই না? সবাই তো স্কুলে যায়, আমি কেন স্কুলে যাই না? পড়াশোনাও করি না। আমিও স্কুলে যেতে চাই। মা, আমাকে বই পড়তে খুব ভালো লাগে। না রে মা, তোমাকে কিভাবে পড়াশোনা করাই বলো তো? ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না, ভালো জামা কাপড় পরাতে পারি না, কত কষ্ট করে কোন রকম দিন চলে আমাদের। এই অবস্থায় তোমাকে কিভাবে পড়াশোনা করাই বলো তো?
আমারও তো মন চায় সবার মতো আমার মেয়েও পড়াশোনা করুক, কিন্তু কি করব বলো, মানুষের বাড়িতে কাজ করে যা টাকা পাই তা দিয়ে তো ঠিকমতো খাওয়ারটাই হয় না। এইভাবে দিন কাটতে কাটতে পদ্মা একদিন অসুস্থ হয়ে পড়ে। পদ্মার মেয়ে রূপবতী জমিদার বাড়িতে যায় কাঞ্চনাকে বলতে। দিদা দিদা, মা খুব অসুস্থ। আরে রূপবতী, তুমি এখানে কেন এসেছো? তোমাকে না বলেছি কোনোদিন জমিদার বাড়িতে যাবে না? জমিদার বাড়িতে গেলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এখনই বাড়ি যা বলছি। কাঞ্চনা, তুমি রূপবতীর সাথে এইরকম আচরণ কেন করতেছো? মেয়েটার কথাটা তো শোনো। রূপবতী, তুমি কি পড়াশোনা করতে চাও? আজ থেকে আমি তোমায় পড়াশোনা করাবো। এরপর থেকে রূপবতী ও চম্পা একসঙ্গে পড়াশোনা করে, কিন্তু চম্পা রূপবতীর থেকে সব দিক থেকে পিছিয়ে। ভালো করে পড়াশোনাও করে না, মাথায় বুদ্ধিশুদ্ধিও খুব কম। স্মরণলতা তাই মনে মনে ভাবতে থাকে। রূপবতীর চোখের দিকে তাকালে কেন জানি না মনে হয় সে আমার মেয়ে। ব্যবহারের দিক থেকেও ঠিক আমারই মতো। সে আবার আমার মেয়ে নয় তো? এই চম্পাকে নিয়ে আর পারা যাচ্ছে না, সব দিক থেকে পিছিয়ে। ওর মা পদ্মা যেমন খালি ঘুম আর ঘুম, তেমনি হয়েছে তার মেয়ে, শুধু ঘুম আর ঘুম আর খাই খাই করে। কাঞ্চনা, তুমি এসব কি বিড়বিড় করতেছো? আমি সব স্পষ্ট শুনেছি, সত্যি করে বলো, রূপবতী কার মেয়ে, আমার নাকি পদ্মার? আমি আমি মানে আমি আমি লোভে পড়ে এ কাজ করেছি। রূপবতী আপনার মেয়ে, আমি চুরি করে নিয়ে গেছি, আর পদ্মার মেয়েকে আপনার কাছে রেখে গেছি, যাতে আমার পদ্মার মেয়েটা একটু সুখে থাকতে পারে। এ কি ভয়ঙ্কর অন্যায়! কাঞ্চনা, এর শাস্তি তুমি পাবে। আর চম্পা আমার মেয়ে না হলেও ও আমার মেয়েরই মতো। ও পদ্মার ঘরে থেকে নিজের যোগ্যতায় বাঁচতে শিখবে।